রিতমায়ের প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৬৮। হৃদের কথায় মায়া হঠাৎ লজ্জায় পড়ে গেল। হৃদের প্রখর দৃষ্টি এড়াতে পিঠ করে দাঁড়াতে দাঁড়াতে মিনমিন গলায় বলল, এমনি এমনি হয়েছে আর কি। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, এমনি এমনি কিভাবে হয় সেটা বোঝাও আমাকে। আমি তো আজ পর্যন্ত শুনলাম না কেউ এমনি এমনি বাবা হতে। আমার কঠোর পরিশ্রম করার আগে ফল পেয়ে গেলাম, এমন চমৎকার কিভাবে হলো সেটার ব্যাখ্যা দাও। হৃদের কথায় মায়া হাসপাস করলো। এমন কিছু উত্তর করতে না পেরে তটস্থ হয়ে মায়া পিঠ মুড়ে দাঁড়ালো। হৃদ একইভাবে মায়ার বাহু টেনে নিজের মুখোমুখি দাঁড় করালো। সরাসরি মায়াকে প্রশ্ন করে বলল, কাহিনী কি? মিথ্যা ছড়াচ্ছ কেন? নত মস্তিষ্কে মায়া আরো নত হয়ে দাঁড়ালো। মিনমিন করে বলল, শুনলে আপনি আমাকে বকবেন। বকবো না। হৃদ সত্যি বলুন, তোমার তো কাহিনী শুনেও যখন হজম করতে পেরেছি, তাহলে বাকিটা শুনেও হজম হবে। বকবো না, বলো। সত্যি তো? মায়া আর চোখে একবার হৃদের দিকে তাকালো। হৃদ মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুহূর্তেই চোখ মিলল দুজনের। মায়া ফের দৃষ্টি নত করে মিনমিন করে বলল, আম্মুকে আপনাদের বাড়িতে ফেরানোর জন্য মিথ্যা বলছি। আমি প্রেগনেন্ট। মায়ের কথায় হৃদ তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ করলো। সে চিনে তার মাকে। এসব ফালতু কথাতে কখনো তিনি বিশ্বাস করবে না, বরং চট করে বুঝে যাবেন কেউ ওনাকে মিথ্যা বলছে আর কেউ ওনাকে সত্যি বলছে। তাছাড়া মায়া প্রেগনেন্ট হলে তিনি এ বাড়িতে কখনো আসবে না, বরং মায়াকে নিজের কাছে নিয়ে রাখবেন তিনি। হৃদের বোকা বউটা গিলোতে এই ছোট্ট কথাটি ঢুকলো না। অযথা অকারণে হৃদের নামে বদনাম করলো চারপাশে। হইচই করে সবাইকে মিষ্টিমুখ পর্যন্ত করালো। ঠিক বিরক্তি গলায় বলল, তুমি আর কাহিনী খুঁজে পেলে না? খুঁজে খুঁজে তোমাকে এই ফালতু মিথ্যাটাই রটাতে হলো? তোমার এসব কথায় তোমার তোমার চতুর শাশুড়ি ফিরবে বলে মনে হয়? তুমি কতটুকু চিনো সুফিয়া খানকে? তোমার ধারণা আছে ওনার সম্পর্কে? খবর নিয়ে দেখো, তুমি যাকে মিথ্যা শোনাচ্ছ সে তোমার নারী বলে চেনা শেষ। তোমার এসব মিথ্যা কখনো কাজে দেবে না রিত। তাছাড়া তুমি কেন? কেউ আম্মুকে ফিরাতে পারবে না যতক্ষণ না আম্মু নিজ থেকে খান বাড়িতে ফিরতে চাই ততক্ষণ। তাই এসব কাহিনী করা বন্ধ করো। অযথা এসবে আমার নাম খারাপ হচ্ছে। হৃদের কথায় মায়া মন খারাপ হলো। তারপর আশা ছাড়লো না, বরং জেদি গলায় হৃদকে বলল, আম্মু ফিরবে, আমি ফিরাবো ওনাকে। হৃদ আগের নেই বিরক্তি প্রকাশ করে বলল, ওকে, যা খুশি করো গিয়ে, তবে আমাকে এসবে জড়াবে না। কোনো কিছু না করে বারবার বদনাম হতে ভালো লাগে না। হৃদের কথায় মায়া একই সুরে বলল, ওকে, আপনাকে আর টানবো না আমি। তাহলে আপনি একটা বুদ্ধি দিন। হৃদ কাট গলায় নাচুক করে বলল, আমি পাবো না, প্লিজ নো। হৃদ না করাতে মায়া জেদি গলায় বলল, ঠিক আছে, আপনার বুদ্ধি দিতে হবে না, তবে আমিও বারবার টানবো আপনাকে। আমার যখন যা মনে হবে তাই করব, দেখবেন। মায়ের কথায় হৃদ ধমকে বলল, হৃদ। হৃদের ধমকে মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, কি? ঝামেলা করবে না, ভালো লাগছে না এসব। হৃদের তপ্ত মেজাজে মায়া অনুনয় করে বলল, একটা বুদ্ধি দিন না প্লিজ। আমি সত্যি আম্মুকে এ বাড়িতে ফেরাতে চাই, প্লিজ হেল্প করুন। হৃদ কিছুক্ষণ চুপ থেকে মায়ের আকুতি ভরা মুখটার দিকে তাকালো। গম্ভীর মুখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে নয়, তোমার শ্বশুরকে ধরে টান দাও, দেখবে তোমার শাশুড়ি এমনি চলে আসবে। হৃদের কথায় মায়ের চমকে ওঠার মতন করে তাড়াহুড়ো করে বলল, আম্মু তো আব্বুর উপর রাগ করে আছেন, এখন আবার আব্বুর কথা বললে আম্মু আসবে। হৃদ মায়াকে কাছে টানতে টানতে বলল, যেখানে রাগ বেশি সেখানে ভালোবাসাও বেশি হয়। কান টানলে যেমন মাথা আসে, তেমনি শাশুড়িকে চাইলে শ্বশুরকে ধরে টান দাও, দেখবে কাজ হয়ে যাবে। হৃদের গম্ভীর কথার মানে বুঝতে মায়ের বেশ সময় লাগলো। চিন্তিত মায়া যখন হৃদের কথা হিসাব মেলাতে ব্যস্ত, তখন হৃদ মায়াতে নিজের কোলে বসাতে বসাতে দুহাতে মায়ের পেট জড়িয়ে খোলা খাতে শব্দ করে চুমু খেয়ে মায়া মৃত কেঁপে উঠল। কম্পিত হতে হৃদকে বাধা দিয়ে বলল, আমি অসুস্থ। হৃদ পরপর মায়ের একই জায়গায় শব্দ করে চুমু খেয়ে মোহনাচ্ছন্ন গলায় বলল, ওকে। হৃদ মায়াকে অসুস্থতে ডুবিয়ে দুহাতের বাঁধন আরো শক্ত করলো। মায়ের কাঁধ হতে মুখ উঠিয়ে কানে লতিতে নাক চেপে হৃদ ফিসফিস করে বলল, তুমি অসুস্থ অথচ পুরো খানবাড়ি মিষ্টি খাচ্ছে আমি বাবা হচ্ছে বলে। বউ না ছুঁয়েও বাবা হওয়ার যে ব্যাপারটা, সেটা কাকে বোঝাই বউ? আমার কষ্ট কেউ বুঝবে চান? হৃদের কথায় মায়ের মনে অপরাধ বোধ জাগ্রত হলো। শাশুড়িকে ফিরাতে গিয়ে মায়ের নিজের স্বামীর মনে কষ্ট দিতে চায়নি। তাছাড়া ওদের বিয়ে অনেক দিন হলো, অনেক জ্বর ঝাপটাও গেল, দুজনের মনোমালিন্যতা দূর হলো। এবার হয়তো ওদের দুজনের সামনের চিন্তা ভাবনা করা উচিত। এত কিছু চিন্তা ভাবনা না করেই মায়া ভেতরকার অপরাধ বোধে মিনমিন করে বলল, সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি কোনো কিছুতে। আমি সুস্থ হলে আপনাকে জানাবো। হৃদের মনে হলো সে মায়ের কথা ভুল শুনেছে।
তার বউ তাকে সুস্থ হলে জানাবে মানে? মায়া কি চাচ্ছে হৃদের কাছাকাছি আসতে? হৃদ মায়ের কথাতে শিওর হওয়ার জন্য পুনরায় প্রশ্ন করে বলল, কি জানাবা তুমি? সুস্থ হলে জানাবো। মায়ের কথায় হৃদ হঠাৎ শব্দ করে হেসে ফেলল। মায়াকে ছেড়ে হাসতে হাসতে বলল, আবার বলো, কি হলে জানাবা তুমি? হৃদের হাসিতে মায়া দ্বিধায় পড়ে গেল। মায়া কি এমন বলছে যে হৃদকে প্রথমে বিষয়টি বুঝতে না পেরে আবারও মিনমিন করে একই উত্তর দিয়ে বলল, সুস্থ হলে জানাবো আর কি। হৃদ যেন মায়ের কথায় মজা পেল। নিজের গম্ভীরতা ছেড়ে ঠোঁট প্রসারিত হেসে দুষ্ট স্বরে বলল, হৃদ, তুমি সুস্থ হলে আমাকে জানিয়ে কি করবা জান? মায়া হৃদের কথায় টাললে মিনমিন করে বলল, তখন আপনার কষ্ট করতে হবে না। হৃদ মায়ের কথার ইঙ্গিত বুঝতে না পারায় বোঝার মতো মজা নিল। কৌতুক করে দুষ্ট স্বরে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবা সেটা আগে শুনি। ওই যে, মিনমিন করে মায়ের কথাগুলো বলতে বলতে অস্বস্তিতে থেমে যায়। হৃদ একইভাবে বলল, ওই যে কি, কোন বিষয়ে কষ্ট করছি আমি, বলো না। ওই আর কি। ওই আর কি কি? মানে আপনি বললেন না ওইটা। মানে কি বলছি আমি, কি কষ্ট হচ্ছে আমার? হৃদের পেঁচানো কথায় মায়া আমতা আমতা করে বলল, মানে মানে কি জান? হৃদের পরপর দুষ্টুমিতে মায়ের বুধগম্য হলো সেটি এতক্ষণ কোন বিষয়ে মায়াকে পেঁচাচ্ছিল। মায়া কথার মানে বুঝতে পেরে লজ্জায় আড়ষ্ট হলো। সে এসব বিষয়ে কেউ কথা বলে? মায়া হৃদের সম্মুখ থেকে চলে যেতে দিতে বলল, কিছু না, সরুন। মায়া হৃদের সম্মুখ থেকে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে পুনরায় একইভাবে মায়াকে নিজের উরুতে বসাতে বসাতে হৃদ আগের নিয়ে মায়াকে জড়িয়ে ধরতে ধরতে বলল, তুমি আমার কি কষ্ট হচ্ছে, কি কষ্ট দূর করবে সেটার ব্যাখ্যা না দিলে আমি তোমাকে যেতে দিব না বউ। আগে ব্যাখ্যা দিবে, তারপর যাবে। তাছাড়া আমি কিন্তু জানি আমার বউ পেকে গেছে। পাকা বউয়ের একটু অ্যাডভান্সেস নেওয়া যায়, তাই না? হৃদের কথায় মায়া লজ্জায় তৎক্ষণাৎ দুহাতে মুখ ডাকতে ডাকতে বলল, আমি কিছু জানি না। দুষ্ট হেসে মায়া দুহাত টেনে মুখ থেকে সরাতে সরাতে বলল, আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মায়া একইভাবে পুনরায় দুহাতে নিজের মুখ ডাকতে ডাকতে বলল, উফ, লজ্জা লাগছে আমার। হৃদ মায়ের সঙ্গে দুষ্টমিতে মেতে উঠে একইভাবে আবারও মায়ের হাত টেনে দুষ্ট স্বরে মায়াকে কুপি করে বলল, উফ, কেন লজ্জা লাগছে আপনার? মায়ের লজ্জা থেকে বাঁচতে তৎক্ষণাৎ দুহাতে হৃদকে জড়িয়ে ধরতে ধরতে বলল, জানতো। হৃদের কথাই সত্যি হলো। সত্যি সত্যি সুফিয়া খান মায়ের প্রেগনেন্সির বিষয়টা বিশ্বাস করেননি, করার কথাও না ওনার। মায়া সুফিয়া খানের কাছে ছিল বিগত 2 মাস। হৃদের সঙ্গে চট্টগ্রাম ফিরেছে শুধুমাত্র 1 সপ্তাহ হলো। সুফিয়া খানের হিসাব মতে মায়া 1 সপ্তাহে প্রেগনেন্ট হতে পারে না, হওয়ার কথাও না। তাই রাদীপ যখন ফোন করে সুফিয়া খানকে মায়ের প্রেগনেন্সির কথাটা জানালো, তখন তিনি রাদীপের কথাটি কানেই তোলেননি, বরং মায়ের পেটের সমস্যা বা অন্য কোনো কারণ হতে পারে বলে রাদীপকে সাজেস্ট করলো মায়াকে ভালো ডাক্তার দেখাতে। এতে করে রাদীপ ও মায়া দুজনেই হতাশ। এত ছলাখলা কষে তাদের প্ল্যান সাকসেস না হওয়ায় আবার ভাবতে বসলো নতুন প্ল্যানের সন্ধানে। নিহাল খানের নির্বাচনের কাজে রাদীপ ব্যস্ত থাকায় তার নতুন করে প্ল্যান বানাতে আরও খানিকটা সময় প্রয়োজন। কিন্তু অধৈর্য মায়া যেন ধৈর্য কুলায় না, বরং অস্থির নয় ড্রয়িং রুমে বসে মাথা খাটালো কিভাবে কি করা যায়, কিভাবে সুফিয়া খানকে বাড়িতে ফেরানো যায়। সেই চিন্তায় বিভোর মায়া হঠাৎই ধ্যান ভাঙল নিহাল খানের উপস্থিতিতে। অসময়ে নিহাল খানের উপস্থিতি মায়া তৎক্ষণাৎ নিজের মাথায় কাপড় টানলো। দ্রুততায় উঠে দাঁড়াতে চাইলে নিহাল খান নরম গলায় মায়াকে বাধা দিয়ে বলল, আপনাকে উঠতে হবে না আম্মু, আপনি বসুন, রেস্ট নিন, আপনার এই সময় রেস্ট প্রয়োজন। মায়া বুঝলো নিহাল খান মায়াকে ওর মিথ্যা প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে চলাফেরায় সতর্ক করছে। মায়া মনে হঠাৎ তীব্র অপরাধবোধ জাগ্রত হলো। কাল রাদীপের কথা শুনে মায়া ওইভাবে সবাইকে মিথ্যা প্রেগনেন্সির কথাটা বলা ঠিক হয়নি। একটা বাচ্চা একটা পরিবারের ইমোশন হয়, মায়া ওইভাবে সবার ইমোশন নিয়ে মিথ্যা বলাটা ঠিক হয়নি। মায়ের তীব্র অপরাধবোধের মাঝেই নিহাল খান মায়ের পাশে বসতে বসতে মায়ের মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, আজ অনেকটা বছর পর খানবাড়িতে সুসংবাদ পেলাম আম্মু, যেটা শুনে খুব মানসিক শান্তি পেলাম। আল্লাহ আপনার দীর্ঘায়ু করুক। নিহাল খানের কথায় মায়া অপরাধবোধ তীব্র থেকে তীব্রতর হলো। নিহাল খানকে মিথ্যা প্রেগনেন্সির কথাটা জানাতে চেয়ে মায়া ভয় ভয় গলায় বলতে চাইল, আপনাকে একটা কথা বলি আব্বু। একটা না, 10টা কথা বলুন আম্মু, আমার সমস্যা নেই, আমি ধৈর্য নিয়ে শুনবো। নিহাল খানের কথায় মায়া হাসফাস করলো। তীব্র অপরাধবোধে জড়তায় আমতা আমতা করে বলল, আসলে আমি আম্মুকে এ বাড়িতে ফেরাতে। মায়া অল্প কথাতেই থামে। মায়া থামে নয়, থামতে হয় নিহাল খানের কথার মাঝে। তিনি মায়াকে শেষ করতে না দিয়ে নিজেই বললেন, আপনার জেদি শাশুড়ি যদি ফিরতে চায় তাহলে আমার এতে কোনো আপত্তি নেই।
নিহাল খানের কথায় মায়া চুপ করে যায়। মায়া আর আগ বাড়িয়ে সত্যিটা বলা হলো না, কারণ নিহাল খান ইতিমধ্যে মনে করেছে মায়া সুফিয়া খানকে খান বাড়িতে ফিরাতে চেয়ে ওনার কাছে অনুমতি চাইছেন, অথচ এটা সত্যি নয়। মায়া নিহাল খানের থেকে অনুমতি নয়, বরং মায়া ওর শাশুড়ি জানাতে চেয়েছিল যে মায়া সুফিয়া খানের জন্য নিজের প্রেগনেন্সির কথাটা মিথ্যা বলেছিল সবাইকে, যাতে করে সুসংবাদ পেয়ে সুফিয়া খান খান বাড়িতে ফিরে আসেন। কিন্তু তার কিছুই হলো না। তবে মায়া এত কিছুর মাঝে একটা জিনিস ভালো হলো, যে ওর শ্বশুরের মনোভাব বুঝে ফেললো। নিহাল খান যে স্ত্রীর খান বাড়িতে ফেরাতে চেয়ে বেশ আগ্রহী সেটা বোঝা গেল। তাই মায়া নিজের মিথ্যাটা বহাল রেখে সাহস দেখিয়ে নিহাল খানের কাছ থেকে প্রশ্ন করার অনুমতি চেয়ে বলল, একটা কথা বলি আব্বু, যদি বেয়াদবি না নেন। মায়ের কথায় নিহাল খান স্বাভাবিকের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মায়া বেশ সাহস দেখিয়ে নিহাল খানকে বলল, আপনি আম্মুকে খান বাড়িতে কেন ফেরাচ্ছেন না আব্বু? মায়ের কথায় খানিকটা সময় চুপ করে বসলেন নিহাল খান। হুট করে নিজের গম্ভীরতা ছেড়ে মায়ের সাথে সহজ হতে পারলেন না। তবে মায়ের কথার উত্তর দিতে নিহাল খান স্বাভাবিক গলায় বলল, আপনার আম্মু আমার কাছে ফিরতে চায় না, তাই। মিথ্যা কথা, আম্মু ফিরতে চান। আপনি কখনো আম্মুকে নিজের কাছে রাখতে চাননি, সেজন্য আম্মু কখনো ফিরে আসেননি। আপনি ডাকলে অবশ্যই ফিরতেন আম্মু। মায়ের মতো নিহাল খানও হুট করে অস্থির উত্তেজিত হয়ে উত্তর করতে পারল না। তিনি মায়ের বয়সী নন, থাকলে অবশ্য মায়ের মতো ছটপটিয়ে উঠে নিজের ভেতরকার কথাগুলো প্রকাশ করতেন। তিনি একজন মধ্যবয়স্ক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তাই ওনার কথা বলতে হবে ভেবেচিন্তে, জায়গা বুঝে। সব জায়গায় সব কথা যেমন বলা যায় না, তেমন সব আবেগও সবার সামনে প্রকাশ করা যায় না। তাই নিহাল খান চেয়েও মায়ের সম্মুখে কোনো কিছু প্রকাশ করতে পারল না, বরং ভিতরকার কথা চেপে গিয়ে ভারী নিঃশ্বাস ফেলে মায়ের কথার উত্তরে বলল, বাড়ির সবাই যেখানে আপনার শাশুড়িকে ডেকেছে, সেখানে আমার কি আলাদাভাবে ডাকতে হবে? নিহাল খানের কথায় মায়া যেন ভুলে বসলো সে ওর সম্মানিত শ্বশুরের সঙ্গে কথা বলছেন। মায়া অস্থির ভঙ্গিতে বলল, বাড়ির সবাই আর আপনি কি এক আব্বু? আম্মুর রাগ অভিমান আপনার সাথে থাকলে বাড়ির সবাই কেন আম্মুর অভিমান ভাগাতে যাবে? যেখানে আপনারা সামান্য কথায় আম্মু ফিরে আসতেন, সেখানে আপনি বছরের পর বছর আম্মুকে দূরে রেখেছেন কেন? আপনি চাইলে বিষয়টা অল্পতেই শেষ করতে পারতেন। আম্মু বিষয়টা রাগ জেদি হতে পারে, কিন্তু আম্মু নিজের পরিবারের প্রতি খুব সেনসিটিভ। সেটা আমার থেকে আপনি ভালো জানেন। দূর থেকেও আম্মু আপনারা এই পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখেন। আপনার উচিত ছিল আরো আগে আম্মুর রাগ ভাঙানোর। আপনি আম্মুকে অনেকটা বছর কষ্ট দিয়েছেন আব্বু। মায়ের অভিমানে ভরা কথায় নিহাল খান কেমন পাথরের ন্যায় শক্ত হয়ে বসলেন। মনের কথা অনেক জমে আছে ওনার, কিন্তু সব কথা সবার সাথে বলা যায় না। তাছাড়া মায়া ওনার ছেলের বউ, মানে ওনার মেয়ের বয়সী। বাবা হয়ে মেয়ের সাথে সব কথা বলা যায় না? যায়। নিহাল খান মায়াকে নিজের মনের খবরটা জানাতে পারলেন না। তবে তিনিও চান ওনার স্ত্রী দীর্ঘদিনের মনোমালিন্য বলে ওনার কাছে ফিরে আসুক। তিনি মায়াকে এই কয়েক বছর বেশ লক্ষ্য করেছেন। ওনার স্ত্রী এই মেয়ের বেশ খেয়াল রাখেন। মায়াও শাশুড়ির হয়ে কথা বলে সব সময়। ওই যে আজ শ্বশুরের দিকে পর্যন্ত আঙ্গুল তুলছে শাশুড়ির পক্ষ হয়ে। মূলত এজন্যই নিহাল খান বিগত দিন ধরে সুযোগের সন্ধানে ছিলেন, কিভাবে মায়ের সঙ্গে সুফিয়া খানের ব্যাপারে কথা বলা যায় সেটা নিয়ে। মায়া ওনার ছেলের বউ হওয়ায় তিনি নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে মায়ের সাথে সহজ হয়ে কথা বলতে পারছিলেন না সংকোচে। তবে আজ সব জড়তা মায়া কাটিয়ে নিল। তাই নিহাল খান মুক্ত মনে মায়াকে বললেন, ওনাকে অন্তত একটা সুযোগ দেওয়া হোক ওনার নিজের দিকটা সুফিয়ার সম্মুখে প্রকাশ করার। নিহাল খান অনেকটা সময় নীরব থেকে দীর্ঘলায় মায়ের কথার উত্তরে বললেন, আমাকে একটা সুযোগ দিলে অবশ্যই আপনার শাশুড়ির মান অভিমান ভাঙানোর চেষ্টা করবো আম্মু। নিহাল খানের সরাসরি কথায় মায়া যেন চমকে উঠল। না চাইতেও আশার আলো দেখতে পেল দু চোখে। খুশিতে মায়া উৎফুল্ল হয়ে বলল, সত্যি? মায়া খুশিতে নিহাল খান সম্মতি দিয়ে বলল, জি। তাহলে আমি যা বলবো করবেন আব্বু? ইনশাল্লাহ। নিহাল খানের কথায় বেশ আশ্বস্ত হলো মায়া। সেদিনের মতো রাদীপের সঙ্গে আবারও যুক্তি করলো কিভাবে কি করা যায় বাকিটা। অনুসন্ধানে মায়া হঠাৎ রীতির কথাটা মনে হলো। শ্বশুরকে ধরে টান দিলে শাশুড়ি অবশ্যই ফিরে আসবে চট্টগ্রামের মাটিতে। মায়া হৃদের কথা অনুযায়ী কাজও করল। যেহেতু হৃদ আর সুফিয়া খান একই চরিত্রের মানুষ, তাহলে তাদের কর্মকাণ্ডগুলো সেম হবে। হৃদ যেমন মায়ার বিপদে দিশেহারা হয়ে যায়, একইভাবে সুফিয়া খানও নিশ্চয়ই নিজের স্বামীর বিপদে দিশেহারা হবে। অন্তত এই বিষয়ে একটা পরীক্ষা করে দেখার দরকার মায়া। যদি বিষয়টা সত্যি হয়, তাহলে নিশ্চয়ই সুফিয়া খান এবার নিজের রাগ বলে খান বাড়িতে পা রাখবে। মায়া রাদীপকে নিয়ে নিহাল খানের মিথ্যা হার্ট অ্যাটাকের লম্বা চওড়া একটা জটিল রিপোর্ট বানালো। এর মাঝে একদিন নিহাল খানের দলের নেতা কর্মচারীদের সঙ্গে আলোচনা সভার মাঝে হুট করে জ্ঞান হারিয়ে পড়ে যেতেই চারপাশে হইচই পড়ে গেল। মন্ত্রী নিহাল খান বেহুশ হয়ে যাওয়াতে ঠিক সেখানেই ছিল।
তৎক্ষণাৎ বাবাকে গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে যেতে দলের সকলে ভিড় জমালো হসপিটালে। রাদীপ নিহাল খানের সামান্য অসুস্থতাকে কাজে লাগিয়ে সুফিয়া খানের কাছে মিথ্যার উপর রিপোর্ট পাঠালো, হার্ট ব্লকের মতো জটিল বিষয়টা দেখিয়ে। দিশেহারা সুফিয়া খান হৃদকে শত কল করেও পেল না, কারণ হৃদের ফোনটা তখন রাদীপের হাতেই ছিল। মূলত রাদীপ ইচ্ছাকৃতভাবে হৃদের ব্যস্ততায় ওর ফোন নিজের কাছে রেখে দিয়েছিল, যাতে সুফিয়া খান হৃদকে কল করে না পায়। হৃদের সর্বদা সত্যি কথা বলার ব্যামো আছে, কখনো কোনো কিছুতে মিথ্যা হৃদকে দিয়ে বলানো যায় না বলেই রাদীপ ভিড়ের মাঝে হৃদের ফোনটি নিজের কাছে রাখলো। যে কোনো সময় সুফিয়া খান নিহাল খানের অসুস্থতা সম্পর্কে হৃদ থেকে জানতে চেয়ে কল করবে। তখন যদি হৃদ সত্যিটা সুফিয়া খানকে বলে দেয়, তাহলে আবারও মায়াদের প্ল্যান বিফলে যাবে। তাই রাদীপ নিজের করা প্ল্যানটা নিয়ে কোনো রকম রিস্ক নিল না, বরং ক্রমাগত নিজের মায়ের কাছে নিহাল খানের জটিলতার বিষয়টি তুলে ধরল। অথচ নিহাল খানের তেমন কোনো জটিলতা রোগই নেই। অগম অনিয়মিত খাওয়া দাওয়ার থেকে দুর্বলতা বেহস হয়ে গিয়েছিল নিহাল খান। ঘন্টা দুয়েক হসপিটালে রেস্ট নিয়ে বাসায় ফিরে যেতে পারবেন তিনি। কিন্তু রাদীপ নিহাল খানের সামান্য অসুস্থতাকে একের সঙ্গে এক মিলিয়ে দুই করে সুফিয়া খানের সামনে প্রকাশ করলো, যাতে তিনি নিহাল খানের অসুস্থতার খবর পেয়ে ছুটতে চলে আসেন চট্টগ্রামে। হলো তাই। সুফিয়া খান হৃদকে কলে না পেয়ে আয়নকে কল মিলালো। আয়ন নিহাল খানের জটিলতার খবর পেয়ে সেও তৎক্ষণাৎ চুইকে নিয়ে রওনা হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। আয়নদের বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানিক মাঝে সুফিয়া খানের হেলিকপ্টার উঠল আকাশে। সেবার হৃদের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন হসপিটালে। আজ স্বামীর অসুস্থতার খবর পেয়ে ছুটে যাচ্ছে খানবাড়িতে। সেই 15 বছর আগে তিনি এক কাপড়ে খানবাড়ি ছেড়েছিলেন। আজ 15 বছর পর আবারও এক কাপড়ে খানবাড়িতে গিয়ে উঠলেন। এর মাঝে কেটেছে দীর্ঘ 15 বছরের মনোমালিন্য। তারপরও কখনো নিহাল খান সুফিয়া খানের মধ্যে যোগাযোগ করার সম্পর্ক কথা পর্যন্ত বলেননি। হৃদকে নিয়ে 45 দিন লন্ডন শহরে থাকার পরও তিনি কখনো নিহাল খানের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলেননি। আর না নিহাল খানকে সেই সুযোগ দিয়েছেন ওনার সাথে কথা বলার। অথচ আসমায়ের অতিরিক্ত কান্নাকাটি আর রাদীপের বাড়াবাড়ি রকমের রিপোর্টে এক মুহূর্তের জন্য শক্তপোক্ত সুফিয়া খানও বয়ে থমকে যায়। দীর্ঘদিনের মনোমালিন্য বলে অবশেষে সেই অপ্রিয় মানুষের টানে ফিরতে হয় চট্টগ্রামের মাটিতে। অসময়ে নিহাল খানের আগমন ঘটল খানবাড়িতে। ঘরে ঢুকে সুফিয়া খানের দেখা না পেয়ে পুনরায় বেরিয়ে গেল সুফিয়া খানের সন্ধানে। ওনার বাহ্যিক মনোভাব এমন যেন তিনি কারো সন্ধানে নেই, অথচ চঞ্চল মন আর বুড়ো চোখ বিরতিহীনভাবে সুফিয়া খানের সন্ধান করেই যাচ্ছে। কাউকে মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারছে না সুফিয়া খান কোথায়। পাছে যদি উনার বউয়ের কানে চলে যায় যে নিহাল খান সুফিয়া খানের খুঁজে অসময়ে বাড়িতে চলে এসেছে, তাহলে বিষয়টা খুবই লজ্জাজনক হবে উনার জন্য। উনি আর তরুণ বয়সে সে তাগড়া যুবক নেই যে বউর জন্য উতলা হয়ে উঠবে, বরং উনি একজন মধ্যবয়সী পুরুষ। ছেলে বিয়ে দিয়ে বউ বাড়িতে এনেছেন, তাই ওনার এই বয়সে এসে বউর জন্য উতলা হওয়া সাজে না। পাচ্ছে মানুষ বলবে বুড়ো বয়সে মন্ত্রীমশাই বউ পাগল হয়ে গেছে সুন্দরী বউ পেয়ে, তখন ওনার মান সম্মান কিছুই থাকবে না। তাছাড়া উনিও মানুষকে বোঝাতে পারবে না যে পুরুষ মানুষের সব বয়সে বউ প্রয়োজন হয়। হৃদয় পরে নিহাল খান নিজের ভিতরকার তীব্র ছটফটানি চেপে গেল। মুখটা গুরুগম্ভীর করে আশেপাশে দৃষ্টি বোলাতে লাগলো। ওনার ভাব এমন উনি কারো সন্ধানে নেই। হলো তাই। বাড়ির কেউ ওনার চুরি ধরতে না পারায় তিনি বেশ সন্তুষ্ট হলেন। একা একা হেঁটে পুরো খানবাড়ির ভেতর তল্লাশি করে যখন সুফিয়া খানের সন্ধান পেল না, তখন হঠাৎই মন কামড়ে উঠল ভয়ে। এত খাটখড় পুড়িয়ে সুফিয়া খানকে বাড়িতে আনার পর অবশেষে কিনা আবারও চলে গেল। অস্থির উত্তেজিত নিহাল খান বড় বড় পা ফেলে বাইরে যেতেই দেখা মিলল সুফিয়া খানের গাড়ি। খানবাড়ির গেট ধরে গাড়িটি ভেতরে প্রবেশ করতেই পার্কিং এরিয়াতে এসে থামলো। একজন দেহরক্ষী দ্রুত গাড়ির পেছনের দরজা টেনে ধরতেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো সবুজ শাড়ি পরিহিত সুফিয়া খান। চোখে মোটা ফ্রেমের রুদ চশমা পরে বাড়ির দিকে হেঁটে আসছেন গম্ভীর মুখে। সুফিয়া খানের হাইট আর ওয়েট চোখে দেখার মতো সুন্দরী দেখালো। নিহাল খান এক দৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়া খানের পদচরণের দিকে। মনস্তান্ত্রিক সুফিয়া খান নিহাল খানকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে মুহূর্তেই নিহাল খান ডাকলো, সুফিয়া। সুফিয়া খানের পা থামে, গাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখল নিহাল খানের। তিনি এগিয়ে এসে নিহাল খানের মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে কপাল কুঁচকে বললেন, তোমার না গায়ে জ্বর ছিল, কমেছে? কথাগুলো বলতে বলতে সুফিয়া খান নিহাল খানের কপালে নিজের হাতের উল্টা পিঠ ছুঁয়ে তাপমাত্রা চেক করলো। এর মাঝে নিহাল খান গোল লাগা দৃষ্টিতে সুফিয়া খানের দিকে তাকিয়ে বলল, তুমি অনেক সুন্দর সুফিয়া। নিহাল খানের কথাই সুফিয়া খানের মনোভাব পরিবর্তন হলো না, বরং আগের ন্যায় কপাল কুঁচকে চোখে
রোদ চশমা হাতে নিতে নিতে বলল, সেটা বুড়ো বয়সে এসে চোখে পড়েছে তোমার? সুফিয়া খানের খোঁচা মারার কথায় থতমত খেয়ে গেল নিহাল খান। মুখটা ছোট করে থতমত গলায় বলল, আমি বুড়ো হয়ে গেছি সুফিয়া? সুফিয়া খান এক কদম বাড়িয়ে নিহাল খানের দিকে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। নিহাল খানের দৃষ্টিতে দৃষ্টি রেখে তিনি কটাক্ষ করে বলল, কোনো সন্দেহ আছে তোমার? চলবে, পরবর্তী পর্বগুলো কিভাবে বলবো জানি না। তার সাহেব রোমান্টিক হয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের জড়তা লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।